দর্শক স্বাগত নিউজ 24 সংবাদে। আর পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি ফয়সাল মাহমুদ এবং আমি তানিয়া হারুন। এতক্ষণ দেখছিলেন অন্যান্য শিরোনামগুলো। চলে যাব পুরো খবরে। আলোচনা ছাড়া রাখাইনে মানবিক করিডোরের নীতিগত সিদ্ধান্ত নেওয়া ঠিক হয়নি বলে মনে করে বিএনপি, জামাত ও এনসিপি। দল তিনটির নেতারা বলছেন, বর্তমান বাস্তবতায় এই করিডোর দেয়া হলে দেশের নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে। সেই সাথে পুরো বিষয়টি জাতির সামনে পরিষ্কারভাবে ব্যাখ্যা করার আহ্বান জানাচ্ছেন তারা। বাকিটা জানাচ্ছেন সাইফুল ইসলাম। বছরের পর বছর ধরে মিয়ানমার থেকে বাংলাদেশি রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটছেই, অথচ আলোচনার সমঝোতা হলেও এখনও একজনকেও ফেরত পাঠানো যায়নি। এর মধ্যেই আরাকান রাজ্যের নিয়ন্ত্রণ হারিয়েছে মিয়ানমারের জান্তা সরকার, অর্থাৎ বাংলাদেশের সঙ্গে দেশটির যে সীমান্ত অঞ্চল রয়েছে সেখানকার নিয়ন্ত্রণ এখন বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির দখলে। এমন অবস্থায় আরাকান আর্মির সঙ্গে কূটনৈতিক যোগাযোগের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ, কারণ সীমান্ত অঞ্চলে নিজেদের স্বার্থ রক্ষা সবচেয়ে বড় প্রশ্ন। এর মধ্যেই আরও একটি প্রসঙ্গ নিয়ে চলছে জোর আলোচনা সমালোচনা। তা হলো জাতিসংঘকে রাখাইনে মানবিক সহায়তা পাঠানোর করিডোর দিতে ঢাকার নেয়া নীতিগত সিদ্ধান্ত। পররাষ্ট্র উপদেষ্টার এমন বক্তব্যে দেশব্যাপী শুরু হয় আলোচনা সমালোচনার ঝড়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু মনে করেন, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা ছাড়া মানবিক করিডোর দেওয়ার সিদ্ধান্ত সঠিক হয়নি। এই করিডোরে দিয়ে যদি ওই আরাকানের ওখানে যদি গৃহযুদ্ধের যদি অংশ হিসেবে আমরা চলে আসি, তাহলে এটা তো বাংলাদেশের একটা কাজে রূপান্তরিত হবে। সেই জন্য আমরা মনে করি যে এই সরকারের সিদ্ধান্তটা আমাদের সাথে সবার সাথে আলোচনা করে নিলে, যেহেতু এটা দেশের সার্বভৌমত্বের প্রশ্ন আছে। জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, করিডোর দিলে দেশের নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে। নীতিগতভাবে এটা গ্রহণযোগ্য হতে পারে না। কারণ হলো এই করিডোর দেওয়ার মধ্য দিয়ে সংঘাত সংঘর্ষ বাংলাদেশের অভ্যন্তরে ছড়িয়ে যেতে পারে। জাতীয় নাগরিক পার্টিও করিডোরের মতো স্পর্শকাতর ইস্যুতে বিস্তারিত আলোচনার পক্ষে। এখন হয়তো সরকার একটা নীতিগত সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু যেহেতু ইমপ্লিমেন্টেশন হয় নাই, এটা রাজনৈতিক দলগুলোর সাথে যদি সম্ভব হয় আলোচনা করা উচিত। কারণ না হলে যেটা হবে যে অনেকের মধ্যে অনেক ব্যাপারে বিভ্রান্তি আছে বা অনেক কনফিউশন আছে। অনেকে মনে করছেন এটা দিয়ে কোনো আমরা বড় ধরনের কোনো ভূরাজনৈতিক খেলার মধ্যে পড়ে গেলাম কিনা। তিনটি দলে মনে করছে বিষয়টি সরকারকে বিস্তারিতভাবে পরিষ্কার করতে হবে। হিউম্যানিটেরিয়ান করিডোর বলছে, কিসের হিউম্যানিটেরিয়ান করিডোর? এটা তো এক্সপ্লেনেশনটা তো গভর্নমেন্টে দেওয়া উচিত জনগণকে। জনগণ বুঝবে কেমন করে? বাংলাদেশ যদি আবার ফিলিস্তিনের মতো পরিস্থিতি হয়ে যায়, তাহলে লং টার্মে আমরা জাতিগতভাবে এটার ভোগান্তির শিকার হব। সুতরাং এক বাক্যে কথা হচ্ছে, এই ধরনের করিডোর কতটুকু যৌক্তিক এটা আরও সুচিন্তিতভাবে বিবেচনা করতে হবে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় যে কোনো স্পর্শকাতর ইস্যুতে দেশের স্বার্থকে বেশি প্রাধান্য দিতে হবে বলে মনে করে রাজনৈতিক দলগুলো। আরাকান আর্মিকে। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। এদিকে আন্তর্জাতিক সম্পর্ক ও নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, মিয়ানমারের রাখাইনে মানবিক করিডোর স্থাপনের বিষয়ে অন্তর্বর্তী সরকারের নীতিগত সিদ্ধান্ত বাংলাদেশকে ঝুঁকির মুখে ফেলতে পারে। পাশাপাশি এমন সিদ্ধান্তে হুমকিতে পড়তে পারে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন প্রমা চৌধুরী। গৃহযুদ্ধে জর্জরিত মিয়ানমারের রাখাইনে ত্রাণ সহায়তা পৌঁছানোর জন্য জাতিসংঘের তত্ত্বাবধানে একটি মানবিক করিডোরের বিষয়ে নীতিগত সম্মতির কথা জানিয়েছে বাংলাদেশ। ফেরত পাঠানোর ক্ষেত্রে আমাদের যা কিছু করার প্রয়োজন সেটা তো আমাদেরকে করতে হবে। এ বিষয়ে জাতিসংঘের সাথে বাংলাদেশের প্রতিশ্রুতির লিখিত কোনো নথি আছে কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ইমতিয়াজ আহমেদ। রোহিঙ্গা সমস্যা সমাধানের দায়িত্ব জনগণ এ সরকারকে দেয়নি বলেও মন্তব্য করেন তিনি। তাদের লিখিত প্রতিশ্রুতি দরকার যে এই সহায়তার কারণে আমরা এদের ফেরত নিব। তাকে একটা বড় ম্যান্ডেট দেওয়া হয়েছে বাংলাদেশের গণতন্ত্রকে ঠিক করতে। তাকে কিন্তু কোনো ম্যান্ডেট দেওয়া হয়নি এই রোহিঙ্গা সমস্যা সমাধান করতে। তাকে ম্যান্ডেট দেওয়া হয়নি বাংলাদেশের পররাষ্ট্রনীতি সমাধান করতে ইত্যাদি। রাজনৈতিক দলগুলোর সাথে কোনো আলোচনা ছাড়াই এমন সিদ্ধান্ত নেওয়া সঠিক হয়নি বলে মনে করেন নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর এমদাদুল ইসলাম। করিডোর
সেটা হয়তো পুরা জাতিকেই জানানো উচিত ছিল, বা অন্যান্য দেশের যত দল আছে বা রাজনৈতিক দলগুলো তাদের একটা কনসেনসাস বা একটা সম্মত সিদ্ধান্ত তাদের সাথে আলোচনার মাধ্যমে নেওয়া, বিকজ এটা একটা কৌশলগত অবস্থান বাংলাদেশ গ্রহণ করতে যাচ্ছে। উদ্দেশ্য সেখানে হাসিল করার জন্য এই করিডোর হয়, তাহলে এটা বাংলাদেশের জন্য সমূহ ঝুঁকির সৃষ্টি করবে বলে আমি মনে করি। যদিও মঙ্গলবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেন প্রেস সচিব শফিকুল আলম। বলেন, রাখাইন রাজ্যে মানবিক সহায়তা চালুর বিষয়ে জাতিসংঘ বা অন্য কোনো সংস্থার সঙ্গে বাংলাদেশের সরকারের কোনো আলোচনা হয়নি। এ বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কার করে তিনি উল্লেখ করেন, জাতিসংঘের নেতৃত্বে রাখাইন রাজ্যে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনার প্রয়োজন হয়, সেক্ষেত্রে বাংলাদেশ কেবলমাত্র লজিস্টিক সহায়তা প্রদানে আগ্রহী। প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা। আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে অনুষ্ঠিত হবে পরবর্তী জাতীয় নির্বাচন। তাই ভোটের আগে পরাজিত শক্তি যেন দেশকে অস্থিতিশীল করে তুলতে না পারে তা নিশ্চিত করতে পুলিশ বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজারবাগে পুলিশ সপ্তাহের অনুষ্ঠানে তিনি বলেন, গত সরকারের 15 বছরে পুলিশকে দলীয় বাহিনীর মতো ব্যবহার করা হয়েছে। পুলিশ সপ্তাহ উপলক্ষে রাজারবাগ পুলিশ লাইনে এই আয়োজন। বাহিনীর শীর্ষ কর্মকর্তা ছাড়াও সারা দেশের পুলিশ কর্মকর্তারা যোগ দেন এই অনুষ্ঠানে। আজকে ভালো লাগলো যারা প্রযুক্তির মাধ্যমে। প্রধান অতিথির ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার সময় পুলিশের মনোবল ছিল ভঙ্গুর, সে অবস্থা কাটিয়ে তুলতে উদ্যোগ নেওয়া হয়েছে। স্মরণ করিয়ে দেন, আগামী নির্বাচনে পুলিশকে নিরপেক্ষ ভূমিকা নিতে হবে। চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে দেশের ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচন যেন সুষ্ঠু শান্তিপূর্ণ উপায়ে অনুষ্ঠিত হয়, সেজন্য পুলিশ সদস্যদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। নির্বাচনে সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রতি সমান আচরণ ও ভোটাররা যাতে নির্ভয়ে নির্বিঘ্নে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে নিশ্চিত করুন, যাতে কারো দ্বারা ব্যবহৃত না হন। অধ্যাপক ইউনূস বলেন, আগামী নির্বাচন পর্যন্ত সময়টি দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেউ যেন এ সময় দেশকে অস্থিতিশীল করতে না পারে তা নিশ্চিত করতে হবে। পরাজিত শক্তি যেন কোনোভাবেই দেশকে অস্থিতিশীল না করতে পারে। আমরা একটা যুদ্ধ অবস্থায় আছি। অশুভ চক্র আমাদের স্বপ্নকে, আমাদের ঐক্যকে ভেঙে দিতে সব শক্তি নিয়ে চেষ্টা করছে এবং চেষ্টা আরো কঠোরতর করবে। একে প্রতিহত করার জন্য আপনাদেরকে সবসময় সতর্ক থাকতে হবে। জনগণের সঙ্গে দূরত্ব কমিয়ে আনা এবং তাদের আস্থা অর্জন পুলিশের জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন সরকার প্রধান। স্বৈরাচারী শাসনামলের 15 বছরে দেশের পুলিশ বাহিনীকে দলীয় বাহিনীতে পরিণত করায় সমস্ত ব্যবস্থা ধ্বংস হয়ে গিয়েছিল। স্বৈরাচারের অবৈধ অন্যায় আদেশ পালন করতে গিয়ে পুলিশ বাহিনী ব্যাপকভাবে জনরোষের মুখে পড়ে। অনেক সৎ পুলিশ সদস্যদেরও এই জন্য মাশুল দিতে হয়েছে। ডক্টর ইউনূস জানান, পুলিশ এবং অন্যান্য বাহিনীর প্রচেষ্টায় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে। আপনাদের অক্লান্ত পরিশ্রম। জুবায়ের রাজিন, নিউজ 24, ঢাকা। জাতীয় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার উপর আস্থা রাখতে চায় জামাত ইসলামী। এই মন্তব্য করেছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভায় এক মতবিনিময় শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন। এ সময় আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের দাবি জানান তিনি। এর আগে পথসভায় বলেন, মৌলভীবাজারের জনগণ চাইলে কুলাউড়া আসন থেকে নির্বাচন করার আশাবাদ ব্যক্ত করেন জামাত আমির। প্রধান উপদেষ্টা বলেছেন যে এবছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের ভিতরে নির্বাচন দিবেন। আমরা দেখতে চাই যে তিনি তার কথার উপরে ঠিক থাকবেন। আমরা দেখতে চাই না যে তিনি তার কথা বদলাবেন, এবং আমরা আস্থা রাখতে চাই যে আশা করি তিনি তার কথার উপরে থাকবেন। শেখ হাসিনা আর কখনো বাংলাদেশে রাজনীতি করতে পারবেন না, এমনটি মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নে মৌলানী উচ্চ বিদ্যালয় মাঠে গণসংযোগের সময় তিনি এই মন্তব্য করেন। বলেন, সাধারণ মানুষই তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এ সময় ধানের শীষে ভোট চান বিএনপির এই নেতা। ফখরুল বলেন, বিএনপি কোনো প্রতিহিংসা চায় না। এ সময় নেতাকর্মীদের খারাপ কাজ থেকে দূরে থাকার নির্দেশ দেন তিনি। আপনাদের সকলের দোয়ায়, চেষ্টায়, আল্লাহর ইচ্ছায় আবার আমরা যদি সরকার গঠন করতে পারি, ধানের শীষকে যদি আনতে পারি,
তাহলে আবার আমরা আপনাদের যা কল্যাণ হয়, ভালো হয়, সেই কাজগুলো আমরা করে নেব। ফ্যাসিবাদ হাসিনাকে আবার ফিরে আসবে, আমাদেরকে কিছু করতে হবে না, ওর ব্যবস্থা মানুষ নিয়ে দিবে, ঠিক কিনা? সাধারণ মানুষ তার ব্যবস্থা নিবে, তাই না? যে অত্যাচার নির্যাতন চালিয়েছে এটা তারাই নিবে, তাকে কোনোদিন দেশে আসে রাজনীতি করতে হবে না। সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোট দেওয়ার সুযোগ করে দিতে চায় নির্বাচন কমিশনের কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। মঙ্গলবার প্রবাসী ভোটিং সিস্টেম উন্নয়ন সংক্রান্ত সেমিনারে কথা বলেন তিনি, যেখানে উপস্থিত ছিলেন 20টিরও বেশি রাজনৈতিক দলের প্রতিনিধিরা। প্রবাসীদের ভোট দেওয়ার মাধ্যম নিয়ে বিভক্ত দলগুলো, বিএনপি জামাত সহ বড় দলগুলো চায় প্রক্সি ভোটিং, আর পোস্টাল ও অনলাইন ভোটিং এর পক্ষে এনসিপি। প্রবাসীদের ভোটিং নিয়ে আগামী 15 মের মধ্যে মতামত জানাতে দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছে ইসি। আমরা চাই পরবর্তী ইলেকশনে অন্তত শুরুটা হোক, যাত্রাটা শুরু হোক। পৃথিবীর বিভিন্ন দেশে এটা আমরা প্রার্থী বলি আছে, ধরনটা সবচেয়ে সাশ্রয়ী হবে সেরকম ধরনের এবং সহজলভ্য, সহজবোধ্য এরকম একটা প্রস্তাব আমরা আমাদের দলের পক্ষ থেকে করব। ঢাকায় চলচ্চিত্রের চিত্রনায়িকা নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, আসনা হাবিব, ভাবনা, চিত্রনায়ক জায়েদ খান সহ 17 অভিনয় শিল্পীর নামে হত্যা চেষ্টা মামলা করা হয়েছে। এসব আসামি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমন করার জন্য বিপুল অর্থ যোগান দিয়েছেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে। চিত্রনায়িকা নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, আসনা হাবিব, ভাবনা, চিত্রনায়ক জায়েদ খান সহ অভিনয় শিল্পীদের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা হয়েছে আদালতে। এর তদন্ত করছে ভাটারা থানা। আসামির তালিকায় আরও নাম রয়েছে সুবর্ণা মুস্তফা, রোকেয়া প্রাচী, সোহানা সাবা, মেহের আফরোজ শাওন, জ্যোতিকা জ্যোতি, চিত্রনায়ক সাইমন সাদিক, আজিজুল হাকিম সহ 17 অভিনয় শিল্পীর। ভাটারা থানার মামলার নথিপত্র বলছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকারের সংশ্লিষ্ট 283 জন ও অজ্ঞাতনামা 3 থেকে 400 জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মামলাটি করেছেন এনামুল হক। বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে ভাটারা থানাধীন এলাকায় হওয়া এক হত্যা চেষ্টা মামলায় এসব শিল্পীকে আসামি করা হয়েছে। অভিযোগ, এই তারকারা আন্দোলনের বিপক্ষে অবস্থান নেন এবং বিগত সরকার ও ক্ষমতাসীন আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতায় হত্যা চেষ্টায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত ছিলেন। ভাটারা থানার ওসি জানান, সব ধরনের আইনি প্রক্রিয়া মেনেই মামলার কার্যক্রম চলমান রয়েছে। মামলাটা কোর্টে হয়েছে, কোর্ট আমাদের এখানে পাঠাইছে এফআইআর হিসেবে নেওয়ার জন্য। মামলাটা করেছে কোর্টে, গতকালকে আসছে, গতকালকে আসছে। ওই বৈষম্য বিরোধী আমরা মামলা হয়েছে, বৈষম্য বিরোধী যে মামলাগুলো জুলাই আগস্টে ওই মামলা হয়েছে। আন্দোলনে অন্য আসামিদের ছোড়া গুলিতে বাদী এনামুল হক ডান পায়ে গুলিবিদ্ধ হন। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। নিউজ 24 সংবাদে বিরতি নিচ্ছি, ফিরছি আরো খবর নিয়ে, সাথেই থাকবেন। আবার স্বাগত। দেখছেন নিউজ 24 সংবাদ। সারা দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটে শাটডাউন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। 6 দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ক্লাস পরীক্ষা সহ সকল একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে বলে জানানো হয়। দুপুরে তেজগাঁও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে ঘোষণা দেন কারিগরি ছাত্র আন্দোলন। 6 দফা বাস্তবায়নের দাবিতে সারা দেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউটে শাটডাউন কর্মসূচি পালন করছে কারিগরি ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। মঙ্গলবার সকালে তেজগাঁওয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে অধ্যক্ষের ক্লাস সহ বেশ কয়েকটি একাডেমিক ভবনে তালা দিয়ে কর্মসূচি শুরু করে শিক্ষার্থীরা। সংবাদ সম্মেলনে তারা জানান, জনদুর্ভোগ বা সহিংস কর্মকাণ্ডে না গিয়ে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছেন তারা। কোনো জনদুর্ভোগ সৃষ্টিকারী কোনো কর্মকাণ্ডে আমরা যাব না, আমরা সেটি বলেছি এবং সেটি নিশ্চিত করেছি। আজকে এই সিদ্ধান্ত উপনীত হয়েছে যে এবং আমরা শাটডাউন কর্মসূচিতে যেতে যাচ্ছি। আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিযোগ, সরকারের গঠিত কমিটির সাথে 3 বার বৈঠক করার পরও ফলাফল পাননি তারা। জোর দাবি জানাচ্ছি কারিগরি সংস্কার কমিশনের দিকে। কারিগরি সংস্কার কমিশন আমাদের এই দাবিগুলো দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করতে পারে। চূড়ান্ত ফলাফল এটাই যে একটা কারিগরি শিক্ষা সংস্কার কমিশন করতে হবে। এই কমিশন এই বিষয়গুলো দ্রুত বাস্তবায়ন করার এখতিয়ার রাখবে।
একই দাবিতে চট্টগ্রাম, কুষ্টিয়া সহ বিভিন্ন জেলায় এই কর্মসূচি পালন করেছেন পলিটেকনিকের শিক্ষার্থীরা। বুয়েট বলা আমাদের একটা প্রতিষ্ঠান, তা আমাদের এতগুলো পোলাপান কই ভর্তি হবে? আমাদের 6 দফা দাবি মেনে নেওয়া হলে পলিটেকনিক চালু হবে। আমাদের আন্দোলন চলে আসছে, সেটা এখনো মেনে নেওয়া হয় নাই। 6 দফা দাবিতে গেল 16 এপ্রিল ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে সড়ক, মহাসড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। সময় হলো আরো একটা বিরতির। সাথে থাকুন। নিউজ 24 সংবাদে আবার স্বাগত। এবারে অর্থ বাণিজ্য সংবাদ। ট্রাম্প সরকারের দেওয়া শুল্ক আরোপের পর যুক্তরাষ্ট্রের সাথে নতুন করে বিভিন্ন ক্ষেত্রে বাণিজ্য বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এত বড় দেশের সাথে বাণিজ্য নিয়ে তর্কে যাবে না বাংলাদেশ। বলেন, 3 মাস পর শুল্ক আরোপের নতুন সিদ্ধান্তে যাবে ট্রাম্প প্রশাসন, সেই অনুযায়ী প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। ডক্টর সালেউদ্দিন বলেন, আইএমএফ এর 4র্থ এবং 5ম কিস্তি একসাথে ছাড়ের বিষয়ে ইতিবাচক মনোভাব রয়েছে। এই ছিল সংবাদে। ধন্যবাদ সবাইকে।